তরির অবস্থা বর্তমানে শোচনীয়। দীর্ঘ 2 মাস সময় নিয়ে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তার। পরীক্ষা শেষে একটু আরামাইশ করবে ভেবেছিল সে, সেটি আর হচ্ছে কোথায়। আহসান রোজ ভোরে ডেকে তুলে তরিকে পড়তে বসায়। ঘুমের ঘোরে আলোথালো হয়ে তরি ঝিমুতে ঝিমুতে পড়া শেষ করে। রুমিকে দেখে বর্তমানে খুব হিংসা হয় তরির। কয়েকদিন আগে রুমির বোর্ড পরীক্ষা শেষ হয়েছে। সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ায় সে। আহা, কি সুন্দর জীবন! তরির জীবনে এত সুন্দর কাল কবে আসবে? আহসানের সঙ্গে আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সৌম্য আজ তাল মালের গোডাউনে এসেছে। সৌম্য সচরাচর ছুটির দিন ব্যতীত কখনোই দিনে অবসরে থাকে না। অফিস ছুটি হয় তার বিকেল 5:30টায়। তবে আজ কি হলো? এই ভর দুপুরে সৌম্য কি করছে এখানে? আহসান কাজ গুছিয়ে দ্রুত বের হলো। সৌম্যকে দেখে সে নিতান্তই অবাক ব্যতীত আর কিছু হয়নি। আহসানকে দেখে সৌম্য কেমন ম্লান হাসল। আহসান অনুভব করতে পারল সেই হাসিতে কোনো প্রাণ নেই। বাবার মৃত্যুর পর সৌম্য একেবারে ভেঙে গেছে ভেতর থেকে। আগের মতো চাঞ্চল্যতা আর নেই। আহসানও সৌম্যকে দেখে মুচকি হাসল। চেয়ার টেনে বসার সুযোগ করে দিল। সৌম্য কেমন শটানভাবে বসল চেয়ারটায়, যেন দেহে প্রাণের অস্তিত্বই নেই। আহসান খুব নরম সুরে বলল, কি হয়েছে বন্ধু? আজ অফিসে যাসনি? সৌম্য কেমন ভঙ্গুর কণ্ঠে বলল, না, আসলে মনটা ভালো নেই, আজকে ছুটি নিয়েছি। আহসান সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, বন্ধু, ভালো খারাপ নিয়ে জীবন। জানি তোর কষ্টটা হয়তো আমি কোনোদিন বুঝতে পারবো না, কিন্তু এভাবে আর কয়দিন? নিজেকে একটু সামলা বন্ধু। তোর ভাইটার তুই ছাড়া কেউ নেই। এভাবে ভেঙে পড়লে তোর কি হবে? সৌম্য কোনো উত্তর দিল না। কেমন ছলছল চোখে তাকিয়ে রইল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আহসানি ফির বলল, তাছাড়া এখন তোর বয়স হয়েছে বন্ধু, এবার অন্তত নিজের দিকটা ভেবে দেখ। একটা বিয়ে শাদী কর, মনটা অন্যদিকে ঘুরে যাবে। সংসারের মাঝে ঢুকে গেলে এতটা একাকিত্ব বোধ হবে না। সৌম্য ছলছল চোখেই হেসে ফেলল। কেমন নিবিড়ভাবে বলল, আর বিয়ে? জীবনে একবার এক ফাঁদে পড়লাম, এরপর আর অন্য কোনো মেয়ের দিকে ঘুরে তাকাবার সুযোগই পেলাম না। মা জীবিত থাকাকালীন কত মেয়ে দেখল, কারো দিকে চোখ তুলে তাকাতে অব্দি ইচ্ছে হয়নি। এক ঝড়ে এতটা ক্ষতি হয়েছে যে আর সামলে উঠতে পারিনি। সংসার জীবন আমার জন্য নয়। তাছাড়া আমি কখনো স্ত্রীর জায়গায় ওকে ছাড়ার কাউকে কল্পনাই করতে পারিনি। ও আমার জীবন চলে গেল, ব্যাস। বিয়ের স্বপ্ন আর কখনো দেখিনি। সৌম্য আর বসল না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আহসানকে বিদায় জানিয়ে চলে গেল। আহসান হতাশ চোখে সৌম্যর চলে যাওয়াই দেখল। চোখ বন্ধ করে বহু পূর্বের স্মৃতিতে ফিরে গেল। ভার্সিটির প্রথম বর্ষে পড়াকালীন আহসানদের ক্লাসে একটা মেয়ে ছিল, বেশ লাজুক, সবসময় মুখ লুকিয়ে চলত। নাম তার দিলশান হায়াত। শুরুতে আহসান সেভাবে তাকে চিনত না, তবে ঘটনার সূত্রপাত ঘটে সৌম্যের দ্বারা। কাঠখোট্টা সৌম্য তখন কিভাবে যে দিলশানকে নিজের অন্তর অস্তিত্ব সবটুকু দিয়ে ফেলেছিল কে জানে। সংবেদনশীল পরিবারের মেয়ে দিলশানের সঙ্গে কখনো সৌম্যের প্রেমের সম্পর্ক গড়ে না উঠলেও একে অপরের প্রতি তারা যে দুর্বল তা কারো চোখে এড়ায়নি। কিন্তু দুর্ভাগ্য, দিলশানের বিয়ে হয়ে যায় তৃতীয় বর্ষে পড়াকালীন। সৌম্য তখনও ছাত্রবিধায় চাইলেও সে কিছু করতে পারেনি। তখন তার কাছে না ছিল অর্থ সম্পদ, না ছিল প্রাচুর্যবহুল চাকুরি। দিলশানের বিয়ের পর সৌম্য তাকে আর কখনোই বিরক্ত করেনি, আবার মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতেও পারেনি। সৌম্যর বাবা মা বেঁচে থাকাকালীন খুব চেষ্টা করেছিলেন ছেলের বিয়ে দিয়ে যাওয়ার। সৌম্যই সেসব অবহেলা এড়িয়ে গেছে। মনে একজনকে রেখে আরেকজনের সঙ্গে কি করে সংসার করত সে? অলিখিত প্রতারণা হতো না সেটা? আম্মা এমন করেন কেন? রুমিরে আয়না দেন না আম্মা। রঙ্গনের কথা শুনে নাহার বেগম চোখ কুঁচকে তার দিকে তাকালেন। রঙ্গনের কোনো হেলদোল নেই সেদিকে। সে রুমির স্বপ্নে বিভোর। নাহার বেগম দৌড়ে গিয়ে গাঁটটা মারলেন ছেলের মাথায়। রঙ্গন অকস্মাৎ গাঁটটা খেয়ে চেঁচিয়ে বলল, মারলেন কেন আম্মা? পোলা বড় হয়েছে, বয়স হয়েছে, বিয়া দিবেন না? আমার কি মন চায় না সংসার কইরা আব্বা ডাক শুনতে? নাহার বেগম দরজার পেছন থেকে ঝাড়ুখানা বের করলেন। রঙ্গনের দিকে তা তাক করে বললেন, বিয়ে করতে চাস? বউ খাবে কি? আমার মাথা নাকি তোর কলজা? রঙ্গন কোমরে হাত দিয়ে বলল, এমন করে কন কেন? আমার চিকনা চাকনা বউ কতটুকুই খাইব? আপনার কিডনি কর্নি নিয়া গয়নাকাটে যা আছে তা দিয়ে আমার আর ওর হইয়া যাব। এত গয়না দিয়ে করবেন কি? নাহার বেগম ঝাড়ু নিয়ে তেড়ে এসে বললেন, খবিসের বাচ্চা, তোর কত বড় সাহস! বাপের মতো খালি আমার গয়নার দিকে নজর দেস। আমি মইরা গেলে গয়না আমার কবরে দিয়া দিবি। আমার গয়না আমি যা মন চাই করুম, তোর কি? রঙ্গন আর কথা বলল না। লুঙ্গিটাকে গুটিয়ে গামছা হাতে বেরিয়ে যেতে যেতে বলল,
থাকেন তাইলে, আপনি আপনার সংসার নিয়া, আমি গেলাম। কিছু হইলেই খাওনের খোটা, এখন আবার গয়নার খোটা। লাগবো না আপনার জিনিস, থাকেন আপনি আপনার সম্পত্তি সাজাইয়া। আমার না হওয়া বইরে খোটা দিতে ছাড়েন নাই, থাকলাম না আপনার সংসারে, খাইলাম না আপনিটা। নাহার বেগম ফিরেও তাকালেন না। এই নিয়ে 10-15 বার রঙ্গন বাড়ি ছেড়ে চলে গেছে। আত পাগলে ছেলে যখন মন তাই বের হয়ে যায়, এরপর সন্ধ্যার আগে আবার ফিরে আসে। খামোখা সন্ন্যাসী সাজার ভং। নাহার বেগমের ধারণা সত্যি সত্যি সঠিক হলো। সন্ধ্যায় মশার কামড় খেয়ে রঙ্গন পা চুলকাতে চুলকাতে ঘরে ফিরল। ফিরে নাহার বেগমের পা জড়িয়ে ধরে বলল, আমারই ক্ষমা করে দেন আম্মা। গরমকালে মাথা মুথায় কেমন ঝাঁকি মারে জানেন, চান্দি গরম হইয়া যায়। আমার মাথা ঘূর্ণা মারছিল আম্মা, পানি ঢালতে গেছিলাম। আর যেমন আপনারে রাইখা রুমিরে আয়না দেন না আম্মা, আপনি যা করবেন তাই করুন। ও আম্মা, এমন করেন কেন? রুমিরা চায় আনেন না আমার লাইগা? নাহার বেগম তৎক্ষণাৎ বললেন, যা কমু তাই করবি? রঙ্গন মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাতেই নাহার বেগম বললেন, একটা সরকারি চাকরি পাইয়া দেখা। তোর বাপ দাদা চাচা 14 গোষ্ঠী সরকারি চাকরি করে খাইছে, তুইও সরকারি চাকরি করবি। যদি তুই সরকারি চাকরি পাইয়া দেখাইতে পারোস, তো আমি নাহারওয়ারে অদা দিলাম। রুমির বাপের পা ধইরা হলেও রুমিরে চাইয়া আনো। রঙ্গন দাঁত কেলাতে কেলাতে বলল, কি করলেন আম্মা? সত্যি? আচ্ছা যান, আপনি সরকারি চাকরি কইছেন, কোনো চাকরিতে এত কম নাই। আমি পিয়ন হম, সরকারি পিয়ন চলবো না আম্মা। নাহার বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। খোদাতালা কোন পাগলের পাল্লায় তাকে এনে ফেলল। আহসান জোর করে ধরে বেঁধে তরিকে পড়তে বসিয়েছে। তরি ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এমন সময় স্টার জলসায় একটা সিরিয়াল হয়, নায়কটা হেব্বি সুন্দর। রুমি এখন রিমোট হাতে সেই সিরিয়ালটাই দেখছে। কি যে হবে আজকের পর্বে কে জানে। কাল তো নায়িকা সিঁড়ি পেয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল। আজ যে কি হয়, নায়িকার স্মৃতি ঠিকঠাক মনে থাকলেই হয়। গত 4 পর্ব যাবৎ নায়িকার স্মৃতি হারিয়ে ফেলার পর্ব চলছে। রুমির কি আরাম। পরীক্ষা শেষ বিধায় সিরিয়াল দেখতে পারে মনের সুখে। তরির কবে শেষ হবে পরীক্ষা, আর ভালো লাগে না কিছু। কলম চিবোতে চিবোতে তরি আহসানের দিকে তাকালো। আহসানও বই খাতে তরির পাশে বসে বসে পড়ছে। আহসান না থাকলে তরি এখনই উঠে গিয়ে রুমের পাশে বসে বসে টিভি দেখত। তরি যে আর ভালো লাগছে না, আহসান কি বুঝতে পারছে না? তরি এবার সাহস করে বলেই ফেলল, আজ না পড়াগুলো থাক, কাল সকাল সকাল উঠে পড়াগুলো করে ফেলবো। এখন যাই, হ্যাঁ। তরি উঠে গিয়ে পালানোর আগেই আহসান তাকে আটকে ফেলল। আদেশ দিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? রোজকার পড়া রোজ শেষ করে ফেলতে হবে তরি। এসব ফাঁকিবাজি কাজকর্ম কোথা থেকে শিখেছ? এক্ষুনি বই খুলে টেবিলে বসো। তরি মিনমিন করে বলল, যায় না একটু, একটু টিভি দেখেই চলে আসব। এই একটু। আহসান তরির কথা শুনলই না, উল্টো পড়ার ঘরের দরজায় ভেতর থেকে লাগিয়ে দিল। তরিকে নিয়ে ঠিকই পড়তে বসালো। তরি চোখ মুছতে মুছতে পড়াগুলো শেষ করলো। আজই শেষ, আর কথা নেই আহসানের সঙ্গে। সারাদিন শুধু বকে আর পড়তে বসায়। জীবনে কি স্বাদ আহ্লাদ নেই তরির? শুধু পড়া আর পড়া আর পড়া। এত পড়তে কার ভালো লাগে? পড়া শেষ করে তরি মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ততক্ষণে সিরিয়ালটা শেষ হয়ে গিয়েছে। তরি রুমিকে গিয়ে কৌতূহলের সহিত বলল, কি হলো আজ টিভিতে? নায়িকার স্মৃতি ফিরেছে? রুমির রিমোট হাতে বলল, আরে না, এত তাড়াতাড়ি নায়িকার স্মৃতি ফিরবে না ভাবি। আজ একটা নতুন নায়ক এসেছে ভাবি। এত সুন্দর দেখতে, আগে যে নায়ক ছিল না তার চেয়ে সুন্দর। ইয়া ধবধবে ফর্সা আর চেঙ্গা মুখ, সানগ্লাস আর কোট পরে এন্ট্রি নিয়েছিল। নায়িকার নতুন নায়ক দাঁড়িয়েছিল। এমন সময় দুজনের পায়ে একসঙ্গে ফুলের পাপড়ি ঝরে পড়েছে ওপর থেকে। ওখানেই নতুন নায়ক আর নায়িকার প্রথমবার দেখা হয়েছে। তরি গালে হাত দিয়ে মন খারাপ করে বসে রইল। কি চমৎকার ব্যাপার স্যাপার। আহসানের জন্য সিরিয়াল পর্বটা দেখাই হলো না। সকালে একবার রিপিট টেলিকাস্ট হয়, তখনও আহসানের জন্য তার শান্তি নেই। আহসান তখনও পড়ার টেবিল থেকে তাকে উঠতে দেয় না। আহসান না থাকলে শোভা নজরদারি করে তার উপরে। এবারে সবাই উঠে পড়ে তার পেছনে আদা জল খেয়ে পড়েছে। সিরিয়াল দেখা নিয়ে এত কিসের অসুবিধে? খেয়ে দিয়ে তরি বিছানায় গিয়ে চুপটি করে শুয়ে পড়ল। আহসানের একেবারে ঠিক অপর প্রান্তে। আজ ফিরেও তাকাবে না সে আহসানের দিকে। যা খুশি হোক, বাজে লোক, তাকে টিভি দেখতে দেয় না। সবকিছুতেই শুধু গন্ডগোল করে, পচা। আহসান পায়চারি করতে করতে ঘরে এলো। তরি আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে।
সূর্য আজ কোন দিকে উদয় হলো? আহসান ঘুরিয়ে ফিরিয়ে তরিকে কয়েকবার দেখল। দুষ্টু মেয়ে ঘুমিয়ে পড়ার ভান ধরে মুখ লুকিয়ে রেখেছে। আহসান বিছানায় উঠে বসল। তরিকে পেছন থেকে কয়েকবার ডাকল। তরি ফিরেও তাকালো না, সাড়াও দিল না। আহসান এবার মিটমিট করে হেসে তরির পিঠে সুরসুরি কাটতেই তরি লাফ দিয়ে উঠে বসল। কি হলো এটা? ভ্রুকুচকে আহসানের দিকে তাকাতেই আহসান আদুরে গলায় বলল, ওপাশ ফিরে শুয়েছিলে কেন? তরি নিজের ঠোঁট কামড়ে অভিমানীর মতো মুখ লুকিয়ে রাখল। আহসান এগিয়ে এসে তরির মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো, পরীক্ষার কয়েকটা মাস হলো সাধনার মাস। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এখন যদি তুমি না পড়ে শুধু টিভি দেখে সময় নষ্ট করো, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে কি করে? কিছু পেতে হলে যে কিছু হারাতে হয়। এখন মনোযোগ দিয়ে পড়ো, যেন পরীক্ষার পর আফসোস না হয়। বুঝেছ? তরি মাথা দুলিয়ে বলল, হুম, কিন্তু মাঝে মাঝে একটু একটু দেখব। এই একটু, বেশি না। আহসান ফের প্রশ্ন করল, রাগ করেছ তরি? তরি মাথা দুলিয়ে না বোঝালো। সরল উত্তর দিয়ে বলল, হুম, মা বলেছে শাসনের অধিকার তারই সোহাগ করে যে। আমি দুষ্টুমি করেছি, তাই বকেছেন। আমি মন খারাপ করিনি। আহসান গালে হাত রেখে বলল, হুম, বুঝলাম। তা বলো তো তুলতুল, আমি সত্যি সত্যি তোমায় সোহাগ করি নাকি? বলো বলো। তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। লোকটা তাকে সোহাগ করে কি? করে, করে। এই বউ, তুমি আমার সঙ্গে দুপুরে একটু বাইরে যাবা? খাওয়া দাওয়া মাথায় ঘোমটা দিয়ে আমার সঙ্গে যাইও। তরি মধুবিবির কথা শুনে বিস্মিত হয়ে বলল, কোথায় যাব বুবু? উনি বকবেন না তো? মধুবিবি উত্তরে বললেন, আহসানের সাধ্য আছে আমার মুখের উপরে কিছু বলার? তোমারে নিয়া খাজা বাবার মাজারে যাব। মাজারে তোমার লাগা মানত করছি। তোমার না পরশু থাইকা পরীক্ষা? তরি বিষম খেয়ে বলল, মাজার? মধুবিবি প্রত্যুত্তরে বললেন, তো কি, কয়দিন আগে রুমির পরীক্ষা গেল না? রুমিরেও নিয়ে মাজারে গিয়েছিলাম। এই খাজা বাবার মাজার আমাদের অত্র এলাকায় বিখ্যাত। দূর দূরান্ত থেকে লোক আইসা মানত করে। মানতে যা চাইবা তাই পাইবা। আমি মানত করছি তুমি ভালো করে পাশ দিলে মোমবাতি দিমো। খাইয়া লইয়া তাড়াতাড়ি লও। দুপুর থাকতে থাকতেই আইসা পড়তে হইব। তোমার শ্বশুর আবার এইসব পছন্দ করে না। তার কাছে কিন্তু বলবা না। শুনলে পরে আমার লগে চিল্লাইব। তরি মাথা দুলিয়ে সাই দিল। ওপরে ওপরে হ্যাঁ বললেও তরির মনে খুব ভয়। মনোয়ারা মাজারে একদমই বিশ্বাস করতেন না। সবসময় বলতেন তরিকে, যা চায় তা সবসময় সৃষ্টিকর্তার কাছেই চাইতে হবে। মৃত মানুষের কোনো শক্তি থাকে না। এসবে বিশ্বাস করা কুসংস্কারের অংশ। কিন্তু এসব এখন বহুকে বলতে গেলে বিশাল কেলেঙ্কারি কাণ্ড হবে। এমনিতেও মধুবিবি যা রাগ, এসব শুনলে তরিকে আর আস্ত রাখবেন না বলে মনে হয় না। আহসানের ফোনের সিমটা টেলিটকের। 2 মাস আগে একটা চাকরির পরীক্ষা দিয়েছিল সে। প্রাইমারি লেভেলের চাকরি। আজ সেটার রেজাল্ট পাবলিশ হওয়ার কথা। আহসান শান্ত হয়ে রেজাল্ট চেক করতে বসল। অনেকবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে সে। পরীক্ষায় টিকলেও ঘুষ নামক বস্তুটির সাথে শতবার হেরে গেছে। পরীক্ষা তো ভালোই দিয়েছিল সে, কিন্তু এবারেও হয়তো হবে না। এই এক জায়গাতে তার পথ চলা থেমে যায়। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাপারখানা এবার ঘটেই গেল আহসানের সঙ্গে। রিটেন এক্সামে সে টিকে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! আহসান খানিকটা সময় কেমন স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো এটা? মাজদাক সরোয়ার আহসানকে মাল বুঝিয়ে দিতে এলেন। কয়েকবার নাম নেওয়ার পরেও যখন আহসান সাড়া দিল না, ব্যাপারটা তার কাছে ঠিক সুবিধের লাগলো না। দ্রুত আহসানের পাশে এসে দাঁড়ালেন তিনি। আহসান পিছন ফিরে বাবাকে দেখে বলল, আমার রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে বাবা। আমি বোধহয় টিকে গিয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। মাজদাক সরোয়ার চমকে উঠে বললেন, কি? আসলেই? আহসান ফোনটা বাবার নিকট তুলে ধরতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। কাপা কাপা গলায় বললেন, শহরে চলে যাবি বাবা? আহসান ফোনটা টেবিলে রেখে বলল, না, ঢাকা গিয়ে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটাতেই টিকেছিলাম। পরে যোগাযোগ করে জানতে পারলাম চাকরিতে টিকলেও সেখানে জয়েন করতে ঘুষ লাগবে। আনুমানিক 8 লাখের মতো। মন খারাপ হয়ে গিয়েছিল। পরে মনে হলো ঢাকায় আর চেষ্টা করব না। এখানে একটা পরীক্ষা দিয়ে দেখি। দিলাম প্রাইমারিতে এক্সাম। পরীক্ষা দিয়েই মনে হয়েছিল টিকে যাব, কিন্তু কাউকে বলিনি সেভাবে। ভেবেছিলাম রেজাল্টটা পাবলিশ হোক, তারপর যা হবার হবে। আমার খোদার কাছে লাখ লাখ শুকরিয়া। মাজদাক সরোয়ার আহসানের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। কেমন শুষ্ক কণ্ঠে বললেন, আহসান, তুমি আমার ছেলে। সেটাই তোমার সবচেয়ে বড় পরিচয়।
তুমি জীবনে অনেক বড় মানুষ হও। আমি সবসময় সেই দোয়া করি। আজ শুধু এটুকুই বলবো, জীবনে ভালো মানুষ হও বাবা। টাকার কাছে নিজের মনুষ্যত্ব, মানবতাকে কখনোই বিক্রি করে দিও না। মানুষ তখনই সবচেয়ে হিংস্র হয়ে ওঠে যখন সে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাজদাক সরোয়ার কয়েক মুহূর্ত থেমে ফের বললেন, আমি সবসময় চেয়েছিলাম আমার আহসান আমার কাছে থাকুক। বড় বড় শহরের মানুষদের মধ্যখানে সব থাকলেও তাদের হৃদয়ে ইট পাথরের স্তর পড়ে গেছে। সস্তা বিক্রি হয়ে গেছে টাকা, নামধামের কাছে। আমি তো সেই আহসানকে কখনোই চাইনি। আমি চেয়েছিলাম আমার ছেলে খুব সাধারণ একজন মানুষ হিসেবে বেড়ে ওঠো, খুব সাধারণ, গ্রামের সহজ সরল একটা মানুষ হিসেবেই বেঁচে থাকুক। তুমি যদি পড়াশোনা না করে গ্রামের কৃষকও হতে, তবু আমার কোনো আপত্তি ছিল না। আহসান মুখে কিছু বলল না, হুট করে জড়িয়ে ধরল বাবাকে। এই পরন্ত বিকেলটুকু বাবা ছেলের মধ্যে তোলা থাকুক। আজ অব্দি কম ঝড়ঝঞ্ঝা তো যায়নি। আহসান ফোন করে রঙ্গন, অর্ক সবাইকে ব্যাপারটা জানালো। সৌম্য অফিসে ছিল বিধায় তাকে জানাতে বেশি দেরি হলো। সৌম্য বিষয়টা জানতে আহসানকে বলল, অভিনন্দন বন্ধু, তবে আমারও তোকে কিছু বলার আছে। আমি খুব এক্সাইটেড, আবার খুব নার্ভাস। আমি জানি না কিভাবে কি করব। মাথা পুরো খালি খালি লাগছে। আহসান বেশ নড়ে চড়ে উঠল। বিগত 2 মাসে সৌম্য যতটা মেয়ে গিয়েছিল, আজ তার গলাটা ঠিক ততটাই তরতাজা। কি হলো আজ? সৌম্য নিজে আবার বলতে শুরু করলো, আমার আজকে পুষ্পিতার সঙ্গে কথা হয়েছে। একটা খুব আনএক্সপেক্টেড ব্যাপারে কথা হয়েছে। কথার টপিক কি জানিস? দিলশান। আমার দিলশান হায়াত। আহসান চমকে উঠে বলল, মানে? এত বছর পর দিলশান কোথা থেকে এলো? সৌম্য জবাবে বলল, সেটাই তো, আমিও তো কখনো ভাবিনি আজ এত বছর পর দিলশানের কথা তুলতে হবে। আজ কাজের সূত্রে এত বছর পর আমাদের ব্যাচমেট পুষ্পিতার সঙ্গে কথা হলো। পুষ্পিতা আর দিলশান কতটা কাছের বন্ধু সেটা তো আর নতুন করে বলার প্রয়োজন নেই। ইউ নো হোয়াট, দিলশান এখন সিঙ্গেল। আহসান তরিত বলল, মানে? ওর তো বিয়ে হয়ে গিয়েছিল। আমার মাথায় কিছু ঢুকছে না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল, দিলশানের হাজবেন্ড দিলশানকে চিট করেছিল, অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল, মানসিকভাবে ভেঙে গড়িয়ে দিয়েছিল দিলশানকে। এরপরও সবকিছু শেষে দিলশান নিজেকে উন্মুক্ত করে দিয়েছিল জানোয়ারটার কাছে। নতুন করে বাঁচতে চেয়েছিল সন্তানকে নিয়ে, কিন্তু হয়নি সেটা। অতিরিক্ত মানসিক চাপের কারণে দিলশানের একটা মিসক্যারেজ হয়। বিষয়টা দিলশানের ফ্যামিলির কানে যাওয়ার পর তারাই আসলে দিলশানকে ওই সম্পর্কটা থেকে সরিয়ে আনে। আহসান, জীবন আমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। আমি চাই দিলশান আমার জীবনে আসুক। ওর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ওর বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। আমি এখনো চাই দিলশান আমার হোক, ওর সঙ্গে আমার ছোট্ট একটা সংসার হোক। আহসান মনোযোগ দিয়ে সবটা শুনে বলল, ভালো সিদ্ধান্ত। তোর সিদ্ধান্তকে সমর্থন জানাই বন্ধু। যদি দিলশান রাজি থাকে, তবে ওর সঙ্গে একটা সুন্দর জীবন শুরু কর। বিষয়টা খুবই সিরিয়াস। তুই দিলশানের পরিবার সঙ্গে কথা বল। দিলশানকে আগে রাজি কর। কোথাও গিয়ে যদি আমার প্রয়োজন পড়ে, তবে সেটা নিয়ে ভাবিস না। আমি আহসান সবসময় তোর পাশে আছি। সৌম্য ফোনটা রেখে চুপচাপ বসে রইল। তার সামনে ভীষণ কঠিন পথ পাড়ি দিতে হবে। পছন্দের মানুষকে নিজের করে পাওয়ার পথ। আহসান বাড়ি ফিরতেই তরি তাকে একগুচ্ছ প্রশ্নের বান ছড়ে দিল। টেবিলে বই খাতা ছড়িয়ে ছিটে রেখে আহসানের কাছে দৌড়ে এসে বলল, আপনি নাকি চাকরি পেয়েছেন? মা বলছিল রুমিকে আর বুবুকে। আচ্ছা, আপনি কি এখন চলে যাবেন? বড় বড় শহরের মানুষদের মতো স্যুটবুট পরবেন? জানেন, আপনাকে স্যুট পরলে সাহেবদের মতো লাগবে। কিন্তু আপনি কি সত্যি চলে যাবেন? কোথায় যাবেন? আহসান খামখেয়ালি হয়ে উত্তর দিল, হুম, যাব তো, শহরে চলে যাব। তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। সারাদিন পড়ার জন্য কেমন বকাঝকা করি, ধরে বেঁধে শুধু তোমায় পড়তে বসাই, টিভি দেখতে দেই না, খেয়াল খুশি মতো চলতে দেই না। আমি চলে গেলেই তো ভালো, তুমি সারাদিন টিভি দেখতে পারবে, কেউ আর পড়ার জন্য চাপ দেবে না। তরি নিমিষেই মুখটা ভার করে ফেলল। ছটফট করতে করতে আহসানের কাছে ছুটে গিয়ে বলল, আমি আপনার সব কথা শুনব। আপনি যা বলবেন তাই করব। যেভাবে বলবেন সেভাবেই চলব। কিন্তু তাও আপনি যাবেন না? আমি সারাদিন পড়ব, তবুও টিভি দেখব না। আপনি চলে যাবেন না? আহসান ভাবুকতার সহিত উত্তর দিল, আচ্ছা, মাথায় রইল বিষয়টা। পরে ভেবে দেখব যাব কি যাব না। তুমি বললে থেকে যেতে পারি। তুমি না চাইলে কি আর করার? তুমি তো আমাকে পছন্দই করো না। থাক, চলে যাব আমি। কি আর হবে এখানে থেকে?
তুমি তো চাওই না। তরি প্রতিবাদ করে বলল, আমি চাই। আহসান তরির সঙ্গে আরো কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল, কি চাও? তরি অস্ফুট স্বরে বলল, আপনাকে চাই। আপনার সঙ্গে থাকতে চাই। আমার ভালো লাগে আপনাকে। আহসান না চাইতেও মুখ লুকিয়ে হেসে ফেলল। কি সরল সোজা স্বীকারোক্তি! বলে দেবে কি সত্যিটা? না থাক, সেটা বরং তোলাই থাকো। তরির নিকট থেকে সরে আসার সময় তরির গলায় কি যেন চকচকে বস্তু দেখতে পেল আহসান। প্রশ্ন ছড়ে দিয়ে বলল, তোমার গলায় ওটা কি তুলতুল? তরি গলায় হাত রেখে বলল, তাবিজ। আহসান ভ্রু কুচকে বলল, কে দিয়েছে তোমায় এসব? কেন পড়েছ? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল, আজ দুপুরে বুবুর সঙ্গে মাজারে গিয়েছিলাম। আমার পরীক্ষা, তাই বুবু মানত করেছে। এই তাবিজ খাজা বাবার তাবিজ। এটা পরীক্ষার দিনগুলোকে পড়ে থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো হয়। পরীক্ষায় ভালো ফলাফল করার তাবিজ এটা। আহসান বিরক্ত নিয়ে তাবিজটার দিকে তাকিয়ে রইল। কি সব পুরনো দিনের মনোভাব? হয় নাকি কখনো এসব? আহসান তরিকে বলল, খোলো ওটা। এসব বিচ্ছিরি জিনিস পরে কাজ নেই। কি সব পুরনো কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা? ওসব তাবিজ কবজের কোনো শক্তি নেই। খুলে ফেলে দাও ওটা। তরি মিনমিন করে বলল, বুবু যদি বকে? বুবু বলেছে এর ভেতরে পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া লেখা আছে। এটা যেন গলায় পরীক্ষার সময় পড়ে থাকি। আহসান কৌতূহলী হয়ে জবাব দিল, আসলেই? তাহলে এখনই তাবিজটা খুলে দাও তো, দেখি কি এমন দোয়া লিখে আছে যে দোয়া পড়লে পরীক্ষায় ভালো ফলাফল আপনা আপনি চলে আসবে। তরির সঙ্গে সঙ্গে তাবিজটা খুলে আহসানের হাতে দিল। আহসান তাবিজটা হাত দিয়ে দাঁত দিয়ে কামড়ে ভেতরে ছোট কাগজটি বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, পড়িলেই পাশ করিবে। হ্যালো, কে বলছেন? দীর্ঘ জীবন পরে পরিচিত আর অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর শুনতে পেয়ে সৌম্যের বুকের ভেতর এক অদ্ভুত বিক্ষিপ্ত অনুভূতির সৃষ্টি হলো। এই নাম্বার জোগাড় করতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে শুধু সৌম্যই তা উপলব্ধি করতে পারে। কিন্তু এত বছর ধরে ভেবে গুছিয়ে রাখা কথাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেল। বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে। কি নামে ভূষিত করা যায় ঠিক এই অনুভূতিকে? সৌম্যের ভাবনার মাঝে ফোনের ওপাশ থেকে নারী কণ্ঠটি ফের বলে উঠল, হ্যালো, কে বলছেন? সৌম্য ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে বলল, সত্যি চিনতে পারছো না? দিলশান কেমন যেন মিয়ে গেল। যাকে সে ভাবছে সে নয় তো। কিন্তু এত বছর পর সে দিলশানকে কেন কল দেবে? এখন স্ত্রী, সন্তান নিয়ে মনোরম সংসারে ব্যস্ত থাকার কথা। দিলশানকে নিয়ে পড়ে থাকার সময় তার কই? মিনিট খানেক এসব ভেবে দিলশান বলল, না, আপনি কে? ঠিক করে বলুন তো। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি চিনতে পারছো না? নাকি আমার কণ্ঠস্বর বক্ষস্থল অব্দি পৌঁছাতে পারছি না? কথাটা বলতে গিয়ে সৌম্য কেমন একটা নস্টালজিক অনুভব করল। রাতে হঠাৎ প্রায় সে দিলশানকে কল করত। লুকিয়ে চুরিয়ে সৌম্যের সঙ্গে কথা বলার জন্য দিলশানের সে কি প্রচেষ্টা! সৌম্যর অতীতের স্মৃতিচারণ বেশিক্ষণ স্থায়ী হলো না। এর মাঝে দিলশান বলে উঠল, দয়া করে হেয়ালি করবেন না। ঠিক করে বলুন আপনি কে? সৌম্যের বুল চিরে আর্তনাদ করে বলল, দিলশান, আমার দিলশান। দিলশান বুক খামচি ধরে বসে বলল, কেমন একটা অস্থিরতা তোলপাড় বয়ে গেল অন্তরিক্ষে। দিলশান আর কোনো কথা বলতেই পারল না। গলাটা কেমন যেন ভিজে গেল। দুচোখ দিয়ে ভেসে চলল অকুল বাড়িধারা। কাপা কাপা হাতেও কলটা কাটল না। এই কণ্ঠস্বর শোনার জন্য এক জীবন মুখিয়েছিল সে। আজ কি করে তা হেলায় ফেলে দেবে সে? সৌম্য কথার সুর ধরে রাখতে বলল, কেমন আছো দিলশান হায়াত? দিলশান ঠোঁট কামড়ে ভেজা গলায় যতটুকু সম্ভব আড়াল করে বলল, ভালো আছি, খুব সুখেই আছি। তোমার সংসার জীবন কেমন চলছে সৌম্য? আজ এত বছর পর তোমার কল আসবে কখনো ভাবিনি। আনএক্সপেক্টেড ব্যাপার আর কি। তোমার ওয়াইফ কেমন আছে সৌম্য? ভাবিকে নিয়ে ঘুরে যাও একদিন। সৌম্য ছলছল চোখে বলল, আমি ভালো নেই দিলশান। যদি তোমার মতো স্বার্থপর হতে পারতাম তাহলে হয়তো খুব সুখেই থাকতাম। একটা সংসার থাকতো, স্ত্রী সন্তান থাকতো। আফসোস, এই স্বার্থপর হতে না পারাটাই আমার জীবনের চরম ব্যর্থতা। দিলশান অনুভব করলো তার বুকে ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে দিলশানি বলল, এখনো বিয়ে করেনি সৌম্য? জীবনের সবকিছুরই নির্দিষ্ট একটা সময় থাকে। এখনো সময় আছে। তুমি নিজেকে গুছিয়ে নাও। আমার বিয়ে হয়ে গেছে, স্বামীর সংসারে ভালোই আছি। তুমি কেন এখনো অতীতে পড়ে আছো বলো তো? নিজেকে নিয়ে একটু ভাবো। সৌম্য চোখ বুজে শটানভাবে দাঁড়িয়ে রইল।
কি গুছিয়ে মিথ্যেটা না বলে দিল দিলশান। ছলনাময়ী। সৌম্য প্রশ্নের বান ছুড়ে দিয়ে বলল, তোমার গলাটা ভেজা লাগছে কেন দিলশান হায়াত? তুমি কি কাঁদছো? দিলশান দ্রুত চোখ মুছে গলা খাকারি দিয়ে বলল, কোথায় ভেজা? কাল রাতে তোমার দুলাভাইয়ের অনুরোধে একটু আইসক্রিম খেয়েছিলাম। আমার ঠান্ডার সমস্যা আছে তা তো জানোই, তাই গলাটা একটু বসে গেছে আর কি। ঠিক হয়ে যাবে রাতে ঘুমালেই। সৌম্য অশ্রু ভেজা চোখে কৃত্রিম হেসে বলল, আর কত মিথ্যে বলবে দিলশান হায়াত? বুক কাঁপছে না তোমার? দিলশান কোনো জবাব দিতেই পারল না। সৌম্যের তবে সবটা জানে, জানতে পারে সত্য কখনো লুকায়িত থাকে না। তবে কেন কল দিয়েছে সৌম্য? সান্ত্বনা নামে পরিহাস করার জন্য? তরি আতঙ্কিত হয়ে পুকুর পাড়ে বসে আছে। আজান পড়েছে একটু আগেই। পুকুরটা আসান্দারি, তবে এই পুকুরে কেউ গোসল করে না। মাছ দেখা আসলে মেয়ে মানুষের পুকুরে গোসল করাটা ঠিক পছন্দ করেন না। পুকুরে মাছ দেখার আহসান শখের বসে পোনা মাছ ছেড়েছিলেন। মাছগুলো বেশ নাকি বড় হয়েছে। কিছুদিনের মধ্যে পিতাপুত্র পুকুরে জাল ফিরবেন। তরির মনটা একটু ভালো নেই। কাল পরীক্ষার রেজাল্ট দেবে। কি যে হয় কে জানে। যদি আহসানের মনের মতো রেজাল্ট না হয়, ভয়ে তরির মরমর দশা প্রায়। তরিকে পুকুর পাড়ে বসে থাকতে দেখে তার পিছু পিছু রুমে এলো। রুমির পরনে লাল কামিজ। আহসান তরি আর রুমিকে একই রকম সালোয়ার কামিজ কিনে দিয়েছে। তরিরটা নীল আর রুমিরটা লাল। তরি শাড়ি পরে বিধায় তার কামিজের সেটটা এখনো তোলা আছে। রুমির অবশ্য নতুন জামা ফেলে রাখবার মতো এত ধৈর্য নেই। মনে বেজায় আনন্দ নিয়ে সে নতুন জামাখানা পরে নিয়েছে। রুমির এখন একেবারে চিন্তা চেতনা নেই। তরির পরীক্ষার মাঝেই রুমির রেজাল্ট আউট হয়েছে। 4 পয়েন্ট পেয়ে পাশ করে গেছে সে। শোভা অবশ্য রুমির রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না। রুমিকে বেশ বকুনি দিয়েছিলেন। যদিও মা মেয়ের মন কষাকষি স্থায়িত্ব ছিল খুবই কম। মাজদাক সারোয়ার রুমির পক্ষ নিয়ে বলেছিলেন, সবার মেধা মস্তিষ্ক একরকম হয় না। সবার সঙ্গে মেয়েকে তুলনা দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। সবাই একই বৈশিষ্ট্যের হলে তো পৃথিবীতে শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররাই বেঁচে থাকতো। ওকে ওর মতো ছেড়ে দাও। ওর যতটুকু যোগ্যতা ততটুকুই অর্জন করতে দাও। খামোখা মেয়ের উপর বোঝা চাপিয়ে দিও না। কেউই পরে রুমিকে আর কিছু বলতে পারেনি। রুমির খুশি আর কে দেখে? পড়া নেই, শোনা নেই। সারাদিন শুধু টিভি আর পাশের বাড়ির উর্মির সঙ্গে গল্প। কি স্বপ্নের মতো জীবন। ননদ ভাবির গল্পের মাঝে বাইকের আওয়াজে উভয় ফিরে তাকালো। হাসান এই সময়ে কখনোই বাড়ি ফিরে না। তবে কে? তরিয়ার রুমিকে অবাক করে দিয়ে বাইক থেকে নামলো রঙ্গন। রুমি তরির দিকে তাকিয়ে রঙ্গনকে ইঙ্গিত করে ভেঙচি কেটে বলল, এসেছে স্বয়ং খান্নাস জিন, ফাজিল চন্দ্র দেবদাস। এই ভর দুপুরে আমাদের বাড়িতে কি করছে ভাবি? তরি জবাবে বলল, আহসান যাবার সময় মায়ের হাতে একটা বই দিয়ে গেছেন। বলেছেন রঙ্গন ভাই আসলে তাকে দিতে। বইটা নিতে এসেছেন বোধ হয়। তরি রুমিকে পুকুর পাড়ে ফেলে উঠে যেতে চাইলে রুমি তরির হাত ধরে বলল, যেও না ভাবি, ফাজিল চন্দ্র দেবদাসটা যাক, তারপর যাব। এর চেহারা দেখতেও ভালো লাগে না আমার। হিটলার। রঙ্গন দরজায় নক করতেই শোভা বেরিয়ে এলেন। রঙ্গন শোভাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালাম্মা? আহসান আপনার কাছে কোনো বই দিয়ে গেছে? সকালে আসার কথা ছিল। আমার শরীরটা ভালো না, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। পরে আহসান ফোন করে বলল, আপনার কাছে বইটা রেখে গেছে। শোভা সালামের জবাব নিয়ে বলল, আমি ভালো আছি বাবা। আহসান অনেকক্ষণ বসেছিল তোমার জন্য, পরে দেরি হয়ে যাচ্ছে তাই চলে গেল। তুমি এই রোদের মধ্যে এসেছো, বসো একটু। রঙ্গন ভেতরে গিয়ে বসল। যেদিন থেকে নাহার বেগম বলেছেন রঙ্গন সরকারি চাকরি পেলে রুমিকে বউ করে ঘরে তুলবেন, সেদিন থেকেই রঙ্গনের পড়াশোনার তোড়জোড় শুরু। সারাদিন পড়ার টেবিল ছেড়ে উঠেই না সে। নাহার বেগম অবশ্য ছেলের উন্নতি দেখে বেজায় খুশি। ভার্সিটি জীবনের পরে ছেলের পড়াশোনা চাঙ্গে উঠেছিল। এখন আবার সব ঠিকঠাক হয়েছে ভেবে তিনি খুশি। শোভা রান্নাঘর থেকে এসে বললেন, আজকে গরুর মাংস রান্না করেছি ঝাল করে। মনে আছে আগে আহসানের সঙ্গে খেলার ফাঁকে তোমাকে আর আহসানকে কত খাইয়ে দিতাম? কত তাড়াতাড়ি চোখের পলকে বড় হয়ে গেলে তোমরা। তুমি বসো, আমি খাবার বেরিয়ে আনছি। না, খেয়ে যাবে না আজ? রঙ্গন প্রথমে ইতস্ত বোধ করলেও পরে সায় জানালো। খাওয়ার লোভে সে প্রকৃতপক্ষে বসেনি। সে বসেছে রুমিকে একটু দেখার লোভে। রুমি এতদিন স্কুলে যেত বিধায় রুমিকে রোজ দেখাটা খুব একটা কঠিন কিছু ছিল না। জ্বালাটা হয়েছে এখন। পরীক্ষার পর থেকে রুমির স্কুলে যাওয়া বন্ধ। রঙ্গনেরও আয়েশ করে রুমিকে দুদণ্ড দেখার সময় হয় না। রুমি যখন ক্লাস শেষে স্কুল থেকে বের হতো,
রঙ্গনই সে সময় বাহানায় চুপি চুপি লুকিয়ে থাকত। রুমি অবশ্য তাকে কখনো লক্ষ্য করেনি। দেখতে পেলে অবশ্য বিপদ ছিল। রুমির যা মেজাজ! শোভা তৃতি করে খাবার নিয়ে এসে রঙ্গনের সামনে রাখলেন। রঙ্গন খাবার হাতে নিয়ে এদিক ওদিক তাকালো। বাড়ি থেকে আসার সময় নাহার বেগম ঠেসে ঠুসে ভাত খাইয়ে পাঠিয়েছেন। রুমির জন্যই খেতে বসা। রুমি কোথায়? রঙ্গন খাবার মুখে পুরে বলল, খালাম্মা, আহসানের কাছে শুনেছিলাম রুমিবার পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়নি এখনো। শোভা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 4 পয়েন্ট পেয়েছে রুমি। আর বলো না, মেয়েটার পড়াশোনার দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই। কতবার কত টিচার রাখলাম বাড়িতে, কিসের কি! ফাঁকিবাজ মেয়ে টিচারকে গুনেও দেখে না। আহসানের বকুনিতে, জোড়াজড়িতে যা একটু পড়ত, পড়ার টেবিলের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। আহসান ঠেলে ঠুলে কোনো রকমে এবার সামনে নিয়েছে। এই যে, ওকে নিয়ে কি করি? রঙ্গন বিড়বিড় করে বলল, সেটাই তো, এত পড়ে কি হবে? বিয়ে দিয়ে দিন আমার সঙ্গে। আমার বউ আমি ঠিক বুঝে নেব। শোভা পানির গ্লাস হাতে নিয়ে বললেন, কিছু বললে বাবা? রঙ্গন কৃত্রিম হেসে বলল, বললাম যে খাবারটা খুবই মজা হয়েছে খালাম্মা, একেবারে ছোটবেলার মতো। শোভা হেসে রঙ্গনের প্লেটে আরও খাবার তুলে দিলেন। অতপর বললেন, দোয়া করো তোমার বোনটার জন্য, আল্লাহ যেন ওকে একটু সুবুদ্ধি দেন। রঙ্গন মুখে হাসি রাখলেও মনে মনে শোভাকে ভেঙচি কেটে বলল, বন্যা ছাই, ওটা আমার বউ হয়, বউ, রুমি বউ। বহু কষ্টে খাবার শেষ করে শোভাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হলো। বাইক স্টার্ট দেওয়ার আগেই পুকুর পাড়ে চোখ পড়ল। ওটা রুমি না? লাল জামা পরে দুই বেনুনি বেঁধে বসে আছে যে। রঙ্গন বাইক রেখে এগিয়ে গেল। পেছন থেকে তরিকে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? রুমির দিকে তাকিয়ে বলল, কেমন আছো রুমি? খালামার কাছে শুনলাম পাশ করেছো, মিষ্টি কোথায়? তরি কিছু বলার আগেই রুমি বলল, কষ্ট করে পড়লাম আমি, পরীক্ষা দিলাম আমি, পাশও করলাম আমি, সেখানে আপনি মিষ্টি খেতে চাচ্ছেন কেন? তরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রঙ্গন হেসে জানালো সেও ভালো আছে। তরির সঙ্গে কথা বলার ফাঁকে কৌশল করে আর চোখে বারবার রুমিকে দেখল। মেয়েটা কেন যে তাকে দেখলেই মুখটা ভোতা করে রাখে, একটু ঠোঁট এলিয়ে মিষ্টি হাসলেও তো পারে। বড় হওয়ার পর রুমি কখনোই তার সঙ্গে হেসে কথা বলেনি। পাজি মেয়ে রুমি। কাজের চাপে আহসান আজ দুপুরে বাড়িতে ফেরেনি। মাজদাক সারোয়ার এসেছিলেন। যাওয়ার সময় আহসানের জন্য টিফিন বাক্সে খাবার নিয়ে গেছেন। সবকিছু শেষ করে ফিরতে ফিরতে 8টা বাজল। ঘরে ঢুকতেই দেখল তরি এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। কাল সারা রাত রেজাল্টের টেনশনে মেয়েটা ছটফট করেছে, ঘুম হয়নি ঠিক মতো। আহসান বিছানায় উঠে তরিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো। তরি আহসানের অস্তিত্ব টের পেয়ে নিদ নিদ গলায় বলল, আপনি আজ দুপুরে এলেন না কেন? আহসান তরির কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বলল, কেন, তুমি মিস করছিলে আমায়? তরি সপাটে কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলল, হুম, একটুও না। আপনি একটা পচা বাজে লোক, আপনাকে একটু মিস করিনি। আহসান আর কিছু বলল না। তরির গালটা আজলাই পরে গভীর চুমু খেল। তরি কি কম যায় নাকি? লাজলজ্জার মাথা খেয়ে আহসানের গালে ঘাড়ে নাকে টুপ করে সেও চুমু খেল। আহসান তরি পিঠে নাক ঘষতে ঘষতে বলল, আমার তুলতুল। তরি পাশ ফিরে আহসানের বুকে মাথা রেখে বলল, আজকে আমার মনটা একটু ভালো নেই। কাল সকালে রেজাল্ট দেবে জানেন? আহসান তরির থুতনি দিয়ে চুমু খেয়ে বলল, দিক, তাতে কি? তরি ভীত সন্ত্রস্ত গলায় বলল, বোর্ডে যদি ভুল খাতা দেখে, যদি রেজাল্ট ভালো না হয়, যদি ফেল আসে? আহসান মজার ছলে বলল, আসুক, ফেল আসলে একটা সুন্দর রিকশাওয়ালা ধরে তোমায় বিয়ে দিয়ে দেব। তরি হতাশ দৃষ্টিতে আহসানের পানে চাইল। এই সিরিয়াস মুহূর্তেও লোকটা তাকে নিয়ে এভাবে মজা করছে, বাজে লোক। রাতে ভয়ে তরি ঠিকঠাক ঘুমোতেই পারল না। সকাল 11টায় যখন রেজাল্ট পাবলিশ হলো, আহসান ফোন হাতে নতমুখে তরির কাছে গিয়ে বলল, এত খারাপ রেজাল্ট কি করে করলে তরি? তোমাকে কি আমি কিছুই পড়াইনি? তরি ভয়ে কেঁদে ফেলল। কান্না ভেজা চোখে বলল, কত পেয়েছি আমি? অনেক বেশি খারাপ হয়েছে? আহসান মুখ উঁচু করে ফোনটা তরির দিকে তাক করে বলল, হ্যাঁ, অনেক খারাপ, A+। তরি বড় বড় চোখে আহসানের দিকে তাকালো। আহসান দুপাটি দাঁত বের করে ফোন হাতে কোমরে হাত চেপে হেসেই যাচ্ছে। তরি কিছু বলতে পারল না। অকস্মাৎ তরি ঢলে পড়ল নিচে। আহসান দ্রুত তরিকে কোলে তুলে নিল। পাশ করার খুশিতে বেহুশ হয়ে গেল মেয়েটা। কি সাংঘাতিক ব্যাপার!
তরিকে নিয়ে নিশ্চয়ই পত্রিকায় কলাম ছাপা হবে। টাইটেল হবে, পাশ করার খুশিতে বেহুশ হয়ে স্বামীর কোলে ঢলে পড়েছেন প্রাক্তন দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাভানা রশিদ তরি। পুরো বাড়িতে আনন্দের পুলকিত আবেশে ছড়াছড়ি। প্রথম কারণটা তরির A+ পাওয়ার খুশিতে, আর দ্বিতীয় কারণটা হলো A+ পাওয়ার খুশিতে তরির অজ্ঞান হয়ে যাওয়া। তরিকে কোলে নিয়ে আহসান তখন পানি ছিটা দিয়েছে এবং দীর্ঘ আধা ঘন্টা শোভার রুমি তরির মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরেছে। সে কি হাসাহাসি তরিকে নিয়ে! তরি লাজুক মুখে ভেজা চুল নিয়ে নিজের পাশের মিষ্টি খেল। তরি জ্ঞান হারানো নিয়ে এত মাতামাতির মাঝে মাজদাকে মিষ্টি আনিয়েছেন। মধুবিবি তো তরির সামনে বারবার বলেই যাচ্ছেন, দেখছো, কইছিলাম না, খাজা বাবার মাজারের তাবিজ কোনোদিন বিফলে যায় না। ঠিকই তো ভালো মতো পাশ করে বাইর হইলা। আজকে একবার নিয়ে যামনি আমার সঙ্গে, মানতের মোমবাতি বাজারে দিয়াসম। মধুবিবির কথা শুনে আহসান পাশ ফিরে মুখে দাঁত দিয়ে হেসে ফেলল। ইস, তাবিজের লেখাটা যদি একবার মধুবিবিকে পড়ে শোনাতে পারত। হা হা হা। সেদিন সকালে আর আহসান কাজে গেল না। দুপুরের খাবার খেয়ে একেবারে কাজে গেল। মাজদাক অবশ্য মিষ্টিমুখ করে কাজে চলে গেছেন। আহসানের কাঁধে খুশির আনন্দে আলসেমি ভর করেছে। কি যে হলো তার! তরিকে ফেলে কাজে যেতে ইচ্ছে হলো না। দুপুরে খেয়ে নিজেকে বেশ ঠেলে ঠুলে অফিসে গেল সে। আজ শোভা তরির খুশিতে পোলাও আর রোস্ট রান্না করেছে। তরির সবচেয়ে পছন্দ খাবার পোলাও রোস্ট বলে এই আয়োজন। তবে দুঃখের বিষয়, এত পছন্দের খাবার হওয়া সত্ত্বেও তরি খেতেই পারল না। খাবারটা মজা হয়েছে, কিন্তু তরির শরীরটা আজ ভালো নেই। মুরগি তো মুখে ছুঁতেই পারল না, কেমন তিতকুটে একটা গন্ধ। অনেক কষ্টে অল্প কটা সাদা পোলাও খেল, তাও হজম হলো না। খেদে উঠতেই গড়গড়িয়ে বমি হলো। তরি সবার শেষে খেতে বসেছিল। শোভা কয়েকবার আহসানের সঙ্গে তরিকে খেতে জোরাজুরি করেছিলেন। তরি শরীরের খারাপের অজুহাত দিয়ে পরে খাবো বলে এড়িয়ে গিয়েছিল। সবার খাওয়া শেষে রুমি আর তরি একসঙ্গে খেতে বসেছিল। তরির বমি হওয়ার পরপরই মাথা চক্কর দিয়ে উঠল। রুমি তরিকে পেছন থেকে ধরে উঠল। কি হয়েছে ভাবি, শরীর খারাপ? তরি রুমির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, সকাল থেকে জানি না কি হলো, মাথাটা কেমন যেন ঘুরছে, গাটা কেমন গলিয়ে আছে। রুমি তরিকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বেশি খারাপ লাগছে ভাবি, একটু স্যালাইন গুলে দিই। তরি মাথা দুলে না বোঝালো, ফের বলল, কিছু লাগবে না, আমি একটু ঘরে গিয়ে ঘুমালে ঠিক হয়ে যাব। রুমি আর কিছু বলল না। তরিকে ঘরে দিয়ে এসে ফ্যানের পাখাটা বাড়িয়ে দিল। শোবার ঘরে ওকে দিয়ে দেখল শোভা ঘুমাচ্ছেন। আজ সকাল থেকে বাড়িতে কাজ একটু বেশি ছিল কিনা। প্রথমে সব তরকারি কুটে ফেলেছিলেন। তরির পাশের খবর শুনে সব ফ্রিজে রেখে আবার মশলা বেটে রোস্টলয় দিয়েছিলেন। রুমি মধুবিবির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মধুবিবি বললেন, এই রুমি, এদিকে আয় তো। রুমি দরজা ধরে ওকে দিয়ে বলল, কি হয়েছে বুবু? মধুবিবি আলনা থেকে বোরকা বের করে বললেন, তোর ভাবিরে বল ভালো কাপড় পরে ঘোমটা দিতে, খাজা বাবার মাজারে মোমবাতি দিতে যাবো। রুমি প্রত্যুত্তরে বলল, ভাবি কিভাবে যাবে, ভাবির তো শরীর ভালো নেই। মধুবিবি পানির পিক ফেলে বললেন, কেন, কি হয়েছে তার? রুমি ঘরে এসে বলল, জিজ্ঞেস করলাম, ভাবি বলল শরীর ভালো নেই। খাবার টেবিলেও তেমন কিছু খায়নি, যা খেয়েছিল বমি করে উগলে দিয়েছেন। মধুবিবি সবটা শুনে রুমিকে বললেন, আমি একটু তোর ভাবির কাছে গেলাম, তুই আমার ঘরে বয়। মধুবিবি সচরাচর তরিদের ঘরে সেভাবে আসেন না। আজ কি হলো কে জানে। ঘরে ঢুকে তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই বউ, কি হয়েছে তোমার? তরি মধুবিবির গলা শুনে মাথা তুলে কোনো রকমে উঠে বসল। টলমল করতে করতে বলল, কিছু না বাবু, ওই মাথাটা একটু ঘুরছে। মধুবিবি তরিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তার চেনা চোখ কখনো ভুল করতেই পারে না। তরিকে ফিসফিস করে বললেন, এই মাসে সবকিছু ঠিকঠাক হয়েছে তোমার? তরি প্রথমে বুঝতে পারল না। মধুবিবি আবার ইঙ্গিত করে বলল, না বাবু। মধুবিবি তরিকে ইশারা উঠে দাঁড়াতে বললেন। তরি উঠে দাঁড়াতেই মধুবিবি তরির পেটে টেপে টুপে কি যেন দেখতে লাগলেন। তরি সেসব ঠিক বুঝল না। মধুবিবি তরির শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে বললেন, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি দিলুর মায়েরে ফোন লাগাইতেছি। তরি ধীর পায়ে হাত মুখ ধুতে চলে গেল। মধুবিবি ঘরে গিয়ে রুমিকে নিজের বাটন ফোনটা দিয়ে বললেন, দিলুর মারে একটা ফোন লাগাতো রুমি, আমার নাম নিয়ে বল তাড়াতাড়ি আইতে। আধা ঘন্টা পর দিলুর মা সত্যি সত্যি এলো। বোরকা পরিহিত এক মধ্যবয়স্কা নারী। তরি তাকে দেখে উঠে দাঁড়ালো। মধুবিবি দিল্লুর মাকে উদ্দেশ্য করে বললেন, বইয়ের মাথা ঘুরে বমি হয়,
আমার তো মনে হইতাছে পেটে পোনা আসছে। তুমি একটু ভালো মতো দেখে তো দিলুর মা। বয়স হয়েছে, ভুলও তো হইতে পারে। দিলুর মা তরিকে বিছানায় বসিয়ে কি অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করলেন। মধুবিবির মতো পেটে টিপে দেখলেন, চোখ জিহ্বা সব দেখলেন। তারপর মধুবিবিকে বললেন, যা ভাবছেন তাই চাচি, পেটে সন্তান আছে। মাসিকের তারিখ ধরলে 1 বা 1.5 মাসের মতোই চলে। তাও একটু ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করায় দেখেন। খাওয়া দাওয়া বাড়াইয়া দেন। বইয়ের শরীর অনেক দুর্বল। এমনিই চিকনা চাকনা, তার মধ্যে এখন পেটে আরেকজন। খেয়াল রাখেন চাচি। আমি আসি। তোরই সবটা শুনে বিস্মিত। খালাম্মা এটা কি বলল? আহসান বারবার করে বলে দিয়েছিল এখন যেন সন্তানের কথা তোরই মাথায় না আনে। পিলগুলো তো ঠিকঠাক নিয়েছিল। বাবুটা কিভাবে এলো পেটে? বাবুটার জন্য কি আজকাল এত খারাপ লাগে? শুধু বমি পায় আর দুর্বল লাগে। তোরই আহসানের বলা কথাগুলো মনে করতেই ভয়ে আতঙ্কে কেঁদে ফেলল। আহসান বাবুটার কথা শুনলে তাকে আর আস্ত রাখবে না। যদি বের করে দেয় বাড়ি থেকে, বাবুটাকে যদি না মেনে নেয়। তরি বালিশে মুখ গুজে, ঠোঁটে আঁচল গুজে কাঁদতে লাগলো। মধুবিবি তরির কান্না দেখে হত বিহবল হয়ে বললেন, এই বউ, কি হয়েছে তোমার? শরীরটা বেশি খারাপ লাগতেছে? এমনি কান্দাছো কেন? 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত কইরা দেই। তরি মধুবিবির শাড়ির আঁচল চেপে ধরে বলল, বুবু, উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। উনি এখন বাবু চান না। উনি বলেছিলেন বাবুর কথা যেন এখন একেবারে মাথায় না আনি। উনি যে ওষুধগুলো খেতে বলেছিলেন, আমি তো ওগুলোই খেতাম। বাবুটা কিভাবে চলে এলো? উনি জানতে পারলে আমাকে ছেড়ে দেবেন না। আমি সত্যি বলছি বুবু, আমি বাবুটাকে আনিনি। বাবুটা কি করে এলো আমি জানি না। আমি এখন কি করব? ওষুধ খেয়ে নষ্ট করে দেব বুবু? তরিদের কয়েক বাড়ি পরেই আনিস চাচাদের বাড়ি। আনিস চাচার 2টো বাবু। প্রথম বউ হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের সময় নতুন চাচিকে শর্ত দিয়েছিলেন কোনোদিন সে বাবু নিতে পারবে না। কিন্তু বিয়ের 8 মাস পরে কিভাবে যেন নতুন চাচির পেটে একটা বাবু চলে আসে। আনিস চাচা বাবুটার কথা শুনেই এলাকায় সালিশ বসিয়েছিল। মুরব্বীদের সামনে বেলি চাচিকে বলেছিল যে বাচ্চাটা রাখলে চাচিকে সে তালাক দিবে। সংসার হারানোর ভয়ে পরে বেলি চাচি বাবুটা ওষুধ খেয়ে নষ্ট করে দিয়েছিল। আহসান এখন যদি সত্যি সত্যি তরির নামে সালিশ বসায়, ভয়ে তরির মুখ লাল হয়ে গেল। মধুবিবি তরির অবস্থা দেখে বললেন, ছি ছি, কি কো এইসব বউ? পেটের পহেলা প্রথম বাচ্চা, আল্লাহর রহমত এমনি নষ্ট করতে চাও? শোনো, বাচ্চাটা আল্লাহ তোমারে রহমত হিসেবে দিছে। আমার আহসান রে আমি ভালো করে চিনি। বাড়ি ফিরে শান্ত হয়ে তারে বুঝাইয়া বলে সে বুঝবো। আর যত যাই হোক, ভুলেও সব উল্টাপাল্টা ওষুধ খাইবা না। আল্লাহর মাল আল্লাহই বুঝবো। বেড়া মানুষ ওইরকম অনেক কথাই কয়, সব কথা ধরতে নাই। হুদাই কান্দা, শরীর খারাপ করো না। যার কথা শুনে কান্দাছো, পরে দেখবা সন্তানের খুশিতে সে লাফাইতেছে। মধুবিবি উঠে গিয়ে তরির জন্য লেবুর শরবত বানালেন। তরি ঝাপসা চোখে গ্লাস হাতে নিয়ে বসে রইল। বাবুটা তাকে কি মুসিবত ফেললো? তরি পেটে হাত রেখে বলল, তোমার বাবা তোমাকে চায় না বাবু। তুমি কেন আসলে? এখন যদি আমাকে উনি বার করে দেয়, আমার নামে সালিশ বসালে আমি কি করব? তুমি কথা শোনো না কেন বাবু? তরি ঘর ছেড়ে সেদিন বেরোলই না। কোথায় পাশ করেছে আনন্দ করার দিন, বাবুটা তাকে কি বিপদে ফেললো? আহসান আসার আগে লুকিয়ে পড়তে হবে। মধুবিবি আহসানকে সব বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। আহসান যদি তাকে মারে। আহসান রাতে হেলতে দুলতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই মধুবিবি তাকে ডেকে পাঠালেন। আহসান গামছা দিয়ে কপালের ঘাম মুছে মধুবিবির ঘরে গিয়ে বসল। মধুবিবি রুমিকে ইশারা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বললেন। রুমি তাই করল। রুমি চলে যেতেই মধুবিবি আহসানকে বললেন, তোমার বউ তো কাইন্দা কাইটা ভাষায় ফেলতেছে। আহসান হতভম্ব হয়ে বলল, কেন? পাশের খুশিতে? মেয়েটার কি হলো? খুশিতে বেহুশ হয়ে যাচ্ছে, আবার খুশিতে কেঁদে বুক ভাসাচ্ছে। মধুবিবি পানির খিলি বানাতে বানাতে বললেন, কি হয়েছে জানবা কেমনে? তুমি হইলা ব্যস্ত মানুষ, বইয়ের খবর রাখার সময় তোমার কাছে আছে? আহসান ভ্রুকুচকে বলল, কি হয়েছে বুবু তরির? মধুবিবি পানির খিলি মুখে পড়ে বললেন, কি হয়েছে শুনতে চাও? তার পেটে তোমার সন্তান আছে, 1.5 মাসের সন্তান। সকালে সে এই কারণে বেহুশ হয়েছে, দুপুরে বমি করে সব উগলাইয়া দিছে। তুমি বউটার দিকে একটু খেয়াল রাখো না। সন্তানের কথা শুনে আহসান চমকে উঠল। বুকের ভেতরে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। কাপা কাপা গলায় বলল, তোরই বলেছে তোমাকে এসব? মধুবিবি কপট রাগ দেখিয়ে বললেন, তার বলতে হইব কেন? আমার চোখ নাই? বেলুর মারে ডাক দিয়ে পাঠাইছিলাম,
সেও দেখে একই কথা বলছে। আহসানের শির দ্বারা খাড়া হয়ে গেল। সন্তান আছে তার, আবার ভয় হয়। তরির অপোক্ত শরীর, এত ধকল সইতে পারবে তো? বাচ্চাটার জন্য তরির যদি ক্ষতি হয়। আহসানকে নীরব থাকতে দেখে মধুবিবি বললেন, শোনো ভাই, সন্তান হলো আল্লাহর তরফ থেকে আসা নিয়ামত। তুমি তারে বলছো তুমি এখন সন্তান চাও না? তোমার ভয়ে সে আমারে বলতেছে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট করে ফেলবো। বাচ্চাটার দোষ কি? সন্তানের কথা শুনে তার সঙ্গে রাগারাগি করো না। আল্লাহ খুশি হয়ে দিছে, মাইনা নাও। বাচ্চাই যখন আব্বা করে ডাকবো, তখন দেখবা কলজা কেমন ঠান্ডা হয়ে যায়। আহসান মুখে কিছু বলল না। তরির ওপরে মনে মনে প্রচণ্ড ক্ষিপ্ত হলো। না হয় কথার স্বরে তরিকে সে বলেছিল সে এখন বাচ্চা চায় না। ইচ্ছে ছিল তরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে নিয়ে সন্তান নেওয়ার। কিন্তু এখন যখন বাচ্চাটাই চলে এসেছে, তাকে ওষুধ খেয়ে নষ্ট করবার মতো ভয়ানক কথা কি করে মুখে তুলল তরি? যতই হোক সন্তানটা তার। তরির সন্তানটাকে এভাবে হেলায় হারিয়ে দিতে কেন চাইছে? বাচ্চাটার শরীরে আহসানের রক্ত বইছে, সেটা কি ভুলে গেছে তরি? আহসান শান্ত স্বরে বলল, ববু, আমি এখন সন্তান চাইটি, এটা সত্য। তরির বয়স কম, অপরিপক্ক শরীর। চেয়েছিলাম তরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেব। সন্তান এসেছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তরির ওপরে প্রচণ্ড মেজাজ খারাপ লাগছে। কি বুঝতে কি বুঝেছে কে জানে। নিজের সন্তানই ওসব কথা কেউ ভাবে? মধুবিবি আহসানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, বোঝে নাই হয়তো, থাক, তারে বকাঝকা করো না। একটু খেয়াল রাখো, শরীরটা অনেক দুর্বল। এখন তো আর একলা না, পেটে আরেকজন আছে। আহসানকে মধুবিবির ঘর থেকে বের হতে দেখে তোরই বুক খামচে ধরল। সর্বনাশ, ববু সব বলে দিয়েছে আহসানকে। কি হবে এখন? ভয়ে তোরই দরজার সামনে দাঁড়িয়ে রইল। আহসান ঘরে ঢুকতেই নিচে বসে আহসানের পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন, আমার ভুল হয়ে গেছে। বাবুটা কিভাবে এলো আমি জানি না। আপনি পিলগুলো দিয়েছিলেন না, ওগুলো নিয়ম করে সত্যি খেয়েছিলাম। আপনি না চাইলে ওষুধ খেয়ে বাবুটাকে নষ্ট করে দেব। আপনি তাও আমাকে ছেড়ে দেবেন না? আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে দরকার হলে বাড়ি পাঠিয়ে দিন, তাও আমাকে তালাক দেবেন না? আহসান দীর্ঘশ্বাস ফেলে তরিকে টেনে ওপরে তুলল। কাঁদতে কাঁদতে তরির হেঁচকে উঠে গেছে। তরির গালে হাত রেখে বলল, তুমি আমাকে এতটা খারাপ ভাবো তরি? একটা সন্তান বাবা মায়ের ভুল হয় কখনো? এই সন্তানটা তোমার প্রতি আমার ভালোবাসার প্রতীক, আর তুমি ওকে নষ্ট করতে চাইছো? তরি কোনো জবাব দিতে পারল না। আহসান তরিকে বিছানায় বসিয়ে বুকে টেনে নিল, কপালে চুমো দিয়ে বলল, এখন থেকে আর হেয়ালি করবে না। রোজ 1 গ্লাস করে দুধ আর 2টো ডিম খাবে। ভারী কাজ করার দরকার নেই। এখন কিন্তু আর একা নও। বাবুটার একটু খেয়াল রাখতে হবে তো, নাকি? তরিয়া হাসানের বুক থেকে মাথা উঁচু করে বলল, আপনি আমার উপরে রেগে নেই তো? আমি কিন্তু ইচ্ছে করে। আহসান তরিকে বাকিটুকু শেষ করার আগেই থামিয়ে দিয়ে বলল, ওসব থাক। বাবু নিজে থেকে আসতে চেয়েছে, তাই এসেছে। ওসব নিয়ে তো ভেবে কাজ নেই। যা বলেছি মনোযোগ দিয়ে শুনবে। শরীরের কি হাল দেখেছ? নিজের আর বাবুর দুজনের খেয়াল রাখবে। তরিকে সবকিছু বুঝিয়ে দিয়ে আহসান যেই না তরির পেটে হাত রাখলো, তরির সুরসুরিতে খিলখিল করে হেসে উঠল। আহসান পেটে হাত রাখা অবস্থাতেই বলল, বাবুর আম্মু হাসছে কেন? তরি খিলখিল করতে করতে হাসতে হাসতে বলল, বাবুর বাবা বাবুর আম্মুকে বকেনি তাই। সকালে আহসান তরিকে নিয়ে ডক্টরের কাছে গেল। তরিকে বেশ কিছু টেস্ট আর আলট্রা করতে দেওয়া হলো। ডক্টর খাওয়া দাওয়ার একটা চার্ট দিয়ে দিলেন। সেই থেকে তরির ওপরে অত্যাচার শুরু হলো। সকালে নাস্তায় আহসান তাকে ঠেসে ঠেসে জোর করে খাওয়ায়। দুপুর থেকে শোভা একটার পর একটা তরির জন্য তৈরি করতেই থাকেন। রাতের কথা মনে করলে তরির আরো ভয় হয়। বাবা আসার পর থেকে রীতিমতো তাকে খাওয়া দাওয়া নিয়ে কি যে ঝামেলায় পড়তে হচ্ছে, কিছুই মুখে রোচে না। মধুবিবি বাজার থেকে শুকনো বড়ই আর তেঁতুল কিনে তরির জন্য আচার করেছেন। তরি এতে বেজায় খুশি। আজকাল তার আরো বেশি বেশি টক খেতে ইচ্ছে হয়। মধুবিবি আজকাল খুব ব্যস্ত। দিনরাত এক করে বাবুর জন্য কাঁথা সেলাই করেন। রুমিজ আজ প্রথম কলেজ যাওয়ার দিন। সকাল থেকেই উল্লাস আর উৎফুল্লতার অন্ত নেই। কলেজের ড্রেস পরে মাজদাকের হাত ধরে প্রথমবারের মতো কলেজে গেল সে। আহসান আজকে প্রথম কলেজ যাওয়ার উপলক্ষে রুমিকে 100 টাকার 2টো নোট দিয়েছে। সেগুলো দিয়ে আজকে বেলপুরি, ফুচকা আর ঝালমুড়ি খাবে সে। কলেজে যাওয়ার পথে ফাইল নিয়ে হেঁটে বলা রঙ্গনের সঙ্গে দেখা হলো তার। রঙ্গন লক্ষ্য করলো সাদা ধবধবে কলেজ ড্রেস পরিহিত, বিনুনি বাঁধা একটা মেয়ে মাজদাকের হাত ধরে হেঁটে যাচ্ছে। রুমির কথা মাথায় আসতেই রঙ্গন দ্রুত হেঁটে গিয়ে মাজদাককে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালুজান?
মাজদা হেসে সালামের জবাব দিয়ে বললেন, ভালো বাবা। এত তৈরি হয়ে ফাইল নিয়ে কোথায় যাচ্ছ? রঙ্গন চুলে হাত বুলিয়ে ফাইলটা শক্ত করে ধরে বলল, দোয়া করবেন চাচা, চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। চাকরিটা হলে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলায় মাজদাক শুনতে পেলেন না। রুমি অবশ্য রঙ্গনকে দেখে মনে মনে তাকে ভেঙচি কেটে বলল, তুই শালা ফের করবি ফেল। আজ মনোয়ারা আর গুনগুন এসেছে তরিকে দেখতে। গুনগুন এখন ক্লাস 5-এ পড়ে। এখন তার 10 বছর হয়েছে। তরিকে মার বোনের আকস্মিক আগমনে বেজায় খুশি। মনোয়ারা শোভাকে অনুরোধের সুরে বললেন, তরিকে আমার সঙ্গে নিয়ে যায়। এই অবস্থায় থাকুক না আমার কাছে কয়েকটা দিন। ওর বাবা বেঁচে থাকলে কি যে খুশি হতেন। মেয়েকে মাথায় তুলে রাখতেন। শোভা গুনগুনকে কোলে বসিয়ে বললেন, আসলে প্রথম বাচ্চা তো, আমরা চাইছিলাম আমাদের কাছেই থাকো। আপনার ভাই তো তরিকে এখনই চোখে হারায়। আপনি বলেছেন যেহেতু, আমি অবশ্যই তরিকে পাঠাবো। কিন্তু আজ নয়, এখনই সন্ধ্যা নেমে গেছে। আপনাদের যেতে যেতে রাত হয়ে যাবে। কাল সকাল সকাল আহসান গিয়ে দিয়ে আসবে। একটু খেয়াল রাখবেন ওর, আর তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ওকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। মনোয়ারা মুচকি এসে শোভার সঙ্গে গল্পে মেতে উঠলেন। হায়দারের মৃত্যুর পর এই বাড়িতেই প্রথম তার আসা। হায়দার বেঁচে থাকাকালীন অনেকবার তার সঙ্গে এসেছে সে। মানুষটা নেই, আজ কতটা দিন হয়ে গেল। গুনগুন তরির কাছে চুপটি করে বসে বলল, মা ঝর্ণা খালামণিকে বলছিল তোমার পেটে নাকি একটা বাবু আছে। কোথায় সেই বাবুটা? আমাকে দেখাও। তরি গুনগুনের গাল টেনে দিয়ে বলল, এখন না, আরো অনেকগুলো দিন যাক, তারপর আমি বাবু আর তুমি একসঙ্গে পুতুল খেলবো। ঠিক আছে? গুনগুন মাথা দুলিয়ে বলল, বাবুটাকে রাতে আমাদের মাঝখানে রেখে ঘুমাবো। হ্যাঁ? আমাদের খাটটা উঁচু না, যদি পড়ে যায়? তরি সাই দিয়ে বলল, হ্যাঁ, ও খুব ছোট্ট এখন। বাবু তোমার কথা সেদিন বলেছে জানো? গুনগুন বড় বড় চোখে চেয়ে বলল, কি বলেছে বুবু? ও খেলবে আমার সঙ্গে? তরি গুনগুনের গালে চুমু বসিয়ে বলল, হুম, ও বলেছে গুনগুন খালামণি কোথায়? গুনগুন খালামণি কোথায়? পচা খালামণিটা কেন দেখতে আসে না আমায়? গুনগুন ঠোঁট ফুলিয়ে বলল, কোথায়? আমি তো এলাম আজকে। বাবুটাকে বলে দেবে আমি ওর সঙ্গে কাটতে নিয়েছি। ও পচা বলেছে আমাকে। তরি জবাবে বলল, বাবু তো তাহলে অনেক কাঁদবে। গুনগুন খালামণিকে অনেক ভালোবাসে। গুনগুন খালামণি কাটতে নিলে ও কার সঙ্গে পুতুল খেলবে? গুনগুন মুখ ভার করে কি যেন ভাবল। অতপর বলল, না থাক, বাবুর সঙ্গে কাটতে শেষ। ওর সঙ্গে ভাব ভাব ভাব। ওকে বলে দিবে ও যেন না কাঁদে। আমি ওর সঙ্গে পুতুল খেলব। তরি হেসে গুনগুনের ফোলা গালে আবারও চোম বসালো। রুমি এসে গুনগুনকে তার ঘরে নিয়ে সাজিয়ে দিল। এই বয়সে সাজগোজের প্রতি একটু দুর্বলতা। ও বাড়িতে থাকাকালীন তরির পিছু পিছু চিরুনি নিয়ে শুধু ঘুরত, সুন্দর করে চুল বেঁধে দেওয়ার জন্য। আজ সকালে তরির জন্য ওষুধপত্র, ফলমূল কিনতে গিয়ে সৌমের সঙ্গে দেখা হয়েছিল। কথা প্রসঙ্গে আহসানি দিলশানের প্রসঙ্গে জানতে চেয়েছিল। সৌম্য নতমুখে দিলশানের ব্যাপারটা খুলে বলল। দিলশান সৌমের সঙ্গে নতুন একটা জীবন শুরু করতে রাজি নয়। বারবার করে সৌম্যকে বলেছে সৌম্য যেন বিয়ে করে নেয়, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে। সৌম্য যাওয়ার পথে আহসানকে দিলশানের নাম্বারটা দিয়ে বলেছে, সময় করে ওকে ফোন করে একটু বুঝিয়ে বলিস বন্ধু। দিলশান ছোট বাচ্চা নয়, একটু হলেও তোর কথা বুঝবে। কাজের ফাঁকে সৌম্যর দেওয়ার নাম্বারটায় কল করলো আহসান। দুবার রিং হলো। তৃতীয়বারের বেলায় দিলশান কলটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? আহসান শান্ত গলায় বলল, আহসান, পলাশনগর বিশ্ববিদ্যালয়ের তোমার ব্যাচমেট বলছি। দিলশান বিস্মিত হয়ে বলল, আরে আহসান, কেমন আছো আহসান? কত বছর পর তোমার সঙ্গে কথা। পুষ্পিতার কাছে শুনেছিলাম বিয়ে করেছ। তোমার ওয়াইফ কেমন আছে? আহসান তপ্ত শ্বাস ফেলে বলল, আমি আমার ওয়াইফ দুজনেই ভালো আছি। তুমি কেমন আছো দিলশান? জীবনকাল কেমন চলছে? দিলশান মৃদু হেসে বলল, ছোটখাটো প্রাইভেট স্কুলের মাস্টাররানি জীবন আর কেমনই হতে পারে। তোমার কেমন চলছে তাই বলো। আহসান হেলান দিয়ে বসে বলল, কিছুদিনের মধ্যেই প্রাইমারি স্কুলের জয়নিং। বাবা হচ্ছি, দোয়া করো দিলশান। দিলশান আফসোসের সুরে বলল, তুমি কি সুন্দর নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছো আহসান। বিয়ে করেছো, বাবা হচ্ছ। সৌম্য যদি একটু নিজের দিকটা দেখতো, ও কি পারতো না সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে? আহসান ঠোঁট ভিজিয়ে বলল, সেটাই তো করতে চাচ্ছি দিলশান।
একবার ভেঙে গড়িয়ে ছারখার করে দিয়েছো মানুষটাকে। সবকিছু ভুলে তোমার সঙ্গে একটা নতুন কিছুর সূচনা করতে চেয়েছিল। তুমি আগের বারের মতোই হেলায় হারিয়ে দিচ্ছ। তুমি খুব কঠিন, দিলশান। একটা মানুষকে কয়বার ভাঙবে, দিলশান? দিলশানের চোখে জল চলে এলো। ভেজা গলায় আহসানকে বলল, আমি ডিভোর্সি আহসান। একটা মিসক্যারেজ হয়েছিল। নানা রকম মেয়েলি সমস্যায় এখনো ভুগছি। ইউরেটাস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভবিষ্যতে মা হতে পারবো কিনা তাও জানি না। আমি কিভাবে সৌম্যর মতো একটা আনম্যারেড ছেলেকে নিজের সঙ্গে জড়াই? আহসান নির্বিঘ্নে বলল, তাই বলে এবারও খালি হাতে ফিরিয়ে দেবে? দিলশান কাঁপা কাঁপা গলায় বলল, আমার যে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই আহসান। কি দেব সৌম্যকে আমি? আহসান প্রত্যুত্তরে বলল, তোমার যে বড় পাওনা সৌম্যের কাছে আর কি হতে পারে দিলশান? দিলশান কান্না সামলে বলল, সৌম্যকে বুঝিয়ে সুজিয়ে জলদি একটা বিয়ে দিয়ে দাও। সংসারের চাপে আমাকে ভুলে যাবে। আমি একটা ডিভোর্সি মেয়ে। সন্তান সুখও দিতে পারবো না। তাছাড়া সমাজ কি বলবে আহসান? সৌম্য আনম্যারিড ছেলে। বিয়ে করলে ওর সব হবে। আমি তোকে এর প্রাপ্য কিছুই দিতেই পারবো না। আহসান নরম সুরে বলল, ঘুরিয়ে ফিরে সেই এক কথা দিলশান। তুমি 2 দিন না খেয়ে থাকো, সমাজ কিছু বলবে না। কিন্তু খিদের তাড়নায় একটা রুটি চুরি করে দেখো, দেখবে তোমার বিচারে কত বীর পুরুষদের আগমন। সমাজের কথা ভুলে যাও দিলশান। নিজেকে নিয়ে ভাবো। নিজের জন্য স্বার্থপর হওয়াটা মন্দ কিছু নয়। তোমার জীবনে তো কম কিছু ঘটেনি। অতীতটাকে না ঘাটিয়ে ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো। তোমার একটা ছোট্ট সংসার হলো সৌমের সঙ্গে। একটু ভেবে দেখো না দিলশান, খুব মন্দ হবে কি এমনটা হলে? দিলশান চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলল। এমনটাই তো একটা স্বপ্ন ছিল তার, সৌমের সঙ্গে ছোট্ট একটা সংসারের। সেটা তো হলোই না। যাকে বিশ্বাস করে ঘর করেছিল সেটা তাও নিভৃতে ভেঙে গেল। মনোয়ারা গুনগুনকে নিয়ে সন্ধ্যার পরপরই আহসানের আসার আগেই চলে গেছেন। শোভা বারবার করে বলেছিল খেয়ে যেতে। গুনগুন ছোট মানুষ, আবার সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই বিধায় তাড়াতাড়ি চলে গেছেন। আহসান মনোয়ারার আসার কথা শুনে দ্রুতই বাড়ি ফিরল। তবুও তাদের দেখা পেল না। মনোয়ারা ততক্ষণে বেরিয়ে গেছেন। আহসান ঘরে ফিরলে এখন আর সঙ্গে সঙ্গে তরির কাছে তাকে যেতে দেন না মধুবিবি। আহসান সন্ধ্যার পরপরই বাড়ি ফিরে। পাশে আহসানের কিছু ধরে খারাপ জিনিস না তরির কাছে যায় সেই ভয়ে। আহসানকে চুলার কাছে নিয়ে হাত গরম করে সুরা কারাত পরিয়ে গায়ে ফু দিয়ে তারপর তরির কাছে পাঠান। আহসান প্রথম প্রথম বিরক্ত হলেও এখন আর কিছু বলে না। রুমির পরে এত বছর পর বাড়িতে বাচ্চা আসছে, তাই সবার বাড়াবাড়িটা একটু বেশি। এখন রুমিকেও ডাক দিলে আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। মধুবিবির সঙ্গে বসে বসে রুমিও এখন কাঁথা সেলাই করে। আহসান ঘরে গিয়ে দেখলো তরি বিছানায় শুয়ে আছে। আহসানকে দেখে দ্রুত উঠে বসে বলল, জানেন আজ গুনগুন এসেছিল। গুনগুন বলেছে আমাদের বাবুর সঙ্গে পুতুল খেলবে। হি হি। আহসান তরির পাশে গিয়ে বসল। তরিকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, তা খেলো। আমার পুতুল তো আমার তুলতুল। তরি আহসানের পাঞ্জাবির বোতাম ঘোরাতে ঘোরাতে লজ্জায় মুখ গুজল। আহসান কয়েক মিনিট নীরব থেকে বলল, বাবুর বয়স কতদিন হলো? কথা বলতে পারে সে? তরি মাথা তুলে বলল, 2 মাস 2 দিন। আমার সঙ্গে অনেক গল্প করে বাবু, কিন্তু আপনার সঙ্গে রাগ করেছে, তাই কথা বলবে না। আহসান তরির চুলে বিলি কাটতে কাটতে বলল, ভাবার বিষয়। আমাদের বাবুর একটা নাম রেখেছি জানো? তরি উৎসাহী হয়ে বলল, কি নাম? আহসান মুচকি এসে বলল, তুবা। নামের আগ পিছু কি হবে তা এখনো ভাবিনি। ডাকনাম হবে তুবা। সুন্দর না? তরিয়া হাসানের বুক থেকে সরে গিয়ে বলল, কিসের তুবা? এটা তো মেয়েদের নাম। আমার তো আপনার মতো একটা ছেলেবাবু চাই। আহসান তরিকে ফের বুকে টেনে নিয়ে বলল, হুম, আমাদের মেয়েবাবুই হবে। তুলতুলের মতো অভিমানী কাঁদুনি একটা মেয়েবাবু। তুমি আমার তুবার আম্মু। তরি ভ্রুকুচকে বসে রইল। এই লোক সবসময় বেশি বোঝে। বাবুটা তার সঙ্গে সারাদিন কথা বলে। সে বুঝি জানে না বাবু ছেলে নাকি মেয়ে? তরি তো একটা ছেলেবাবু চায়। আহসানের মতো ঠোঁট টিপে মুচকি আসা ছেলেবাবু। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে আহসান বিছানায় তরিকে জড়িয়ে ধরে বলল, কালকে নাকি তোমার নানু বাড়ি যাচ্ছে তোমার আম্মু। কয়দিন থাকবেন? তরি উৎফুল্ল হয়ে বলল, মা বলেছে কমপক্ষে 1 মাস যেন থাকি। অনেকদিন পর যাচ্ছি তো। আহসান মৃদু চিৎকার করে বলল, 1 মাস? তরি আহসানের আপত্তি আছে বুঝতে পেরে বলল, আচ্ছা 15 দিন থাকবো তাহলে। আহসান নিরাশ হয়ে ঠোঁট ফুলিয়ে বলল, 15 দিন?
আমার তোমাকে আর বাবুকে ছাড়া ঘুম আসবে বলো তুলতুল? আমার দিকটাও একটু বিবেচনা করা দরকার। 15 দিন অনেক বেশি দিন। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তরিক কয়েক লহমা ভেবে ভেবে বলল, আচ্ছা, 1 সপ্তাহ থাকবো। আপনি কিন্তু আর রাগ করতে পারবেন না। বাবু বলেছে বাবু নানি বাড়ি ঘুরতে চায়। আমার কি দোষ? আহসান আর আপত্তি করল না। কথা মতো তরিকে ঠিকই পরদিন সকালে বাড়িতে রেখে এলো আহসান। মনোয়ারা মেয়েকে দেখে ভেবেছিলেন কমপক্ষে 1 মাস তো কাছে রাখবেনি। আহসানের কাছে তরির থাকার মেয়াদ 1 সপ্তাহ শুনে মনটা খারাপ হলো। কিন্তু কিসের 1 সপ্তাহ? দিনে 30 বার করে তরি মনোয়ারার ফোন থেকে আহসানকে কল করে। রাতে ঘুমাতে দিয়েও বাদ নেই। ফিসফিস করে মাঝরাত অব্দি আহসানের সঙ্গে গল্প করে। শেষ অব্দি না থাকতে পেরে 4 দিনের দিনই তরিকে বাড়ি নিয়ে গেল আহসান। মনোয়ারা এসব কীর্তিকলাপ দেখে বেজায় হাসলেন। বিয়ের কথা শুনে যে মেয়ে সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছিল, বিয়ের দিনই মুখ গোমরা করে বসেছিল, সে আজ বরকে ছাড়া 1 সপ্তাহ থাকতে পারছে না। কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপার স্যাপার! এ জীবনে মরে গিয়েও শান্তি এক জায়গায়। তরিকে তিনি ভুল কারো হাতে তুলে দেননি। সারা জীবন যেন এভাবেই সুখে থাকে মেয়েটা। চলবে। গল্প নিকুঞ্জ কানন, 5ম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।